আর আমাদের এখানে ধর্ম বলতে আর ইংরেজিতে রিলিজিয়ান এক কথা না। আমাদের এখানে যারা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত তারা রিলিজিয়ানকে ধর্ম অনুবাদ করে। রিলিজিয়ান ও ধর্ম এক না, এবং দিন ও ধর্ম এক না। দিনও আরও অনেক দর্শনের দিক থেকে অনেক তাৎপর্যপূর্ণ শব্দ। আমি একটা ছোটো উদাহরণ দিই। এই দেখেন, এটা পানি না, এটার মধ্যে পানি আছে না? আমি যদি ইংরেজিতে বলি হ্যাঁ, ওয়াটার হ্যাজ রিলিজিয়ান, এর কোনো অর্থ হবে কি? বাক্যটা হবে কিন্তু কোনো অর্থ হবে না। কিন্তু বাংলা যদি বলি পানি ধর্ম আছে, এটা কিন্তু অর্থ হবে। ফলে ইংরেজি রিলিজিয়ান আর বাংলা ধর্ম এক শব্দ না। ফলে আমাদের চিন্তার মধ্যে আমাদের যে ঐতিহ্য, আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, আমাদের ভাষার যে ঐতিহ্য, তার মধ্যে প্রত্যেকটা শব্দের একটা আলাদা মানে আছে, তাৎপর্যপূর্ণ তার মানে আছে। ফলে এটা আপনি খুঁজে বের করতে হবে। তাহলে ভাষায় সেই কাজটা তিনি করেছেন। তিনি দেখেছেন যে ইসলামের মধ্যে যেই ভাষাটা, যে পরিভাষাগুলো আছে, সেই পরিভাষাগুলো তিনি নতুন করে ব্যাখ্যা করে একটা নতুন তিনি পথ আমাদেরকে দেখেন। তাহলে প্রথম যে শুরুতে দেখলাম তিনি কী পথ দেখিয়েছেন, বলেন যে বাংলাদেশের শত্রু দুটা, একটা হলো কমিউনিস্টরা আর একটা হচ্ছে কি আলেম ওলেমা হুজুরেরা। কৃষকের দুটা শত্রু। এখন কেন দুটো শত্রু? বলে যে কমিউনিস্টদের সমস্যা হলো তারা ব্যক্তিগত সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা, সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা তারা বিরোধী। ভালো কথা, সম্পত্তিতে কোনো ব্যক্তিগত মালিকানা থাকতে পারবে না, এটা তারা বলে। কিন্তু কৃষকের জমি তারা হরণ করে নেয় রাষ্ট্রের নামে, ফলে তারা শত্রু। কথা খুব সিম্পল। জমি তো আল্লাহ দিয়েছে কৃষককে, কৃষক হলো জমির আমানতদার। সেই জমি চাষ করে, সেই জমি রক্ষণাবেক্ষণ করে। আপনি তার কাছে যখন জমি নিয়ে চলে যাবেন, জমিকে যখন আপনি কি করবেন, পুঁজি বাজারের মধ্যে ঢুকাই দেবেন, জমি বেচা কিনা হবে, কৃষকের কাছে তার জমি থাকবে। আবার যখন এটা হলো পুঁজিবাদ করে, আর কি করে কমিউনিস্টে কি বলে যে না, জমি মালিকানাটাই সে রাষ্ট্রকে দেয়, কৃষককে জমির অধিকার থেকে বঞ্চিত করে। এটা তাহলে কমিউনিস্টের শত্রু ভাষণের চলে। এখন ভাষণের সঙ্গে আপনার তর্ক করতে পারেন ঠিক বলছে কিংবা বেঠিক বলছে, এটা তার কমিউনিজমের তার প্রধান অভিযোগ। এটা আমি একটু পরে আরও ব্যাখ্যা করি। হুজুরেরা কী করে, তারা আরও খারাপ। তারা বলে যে সব কিছুর মালিক আল্লাহ। তার মুখে বলে সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু তারা জমি রেজিস্ট্রি করতে কিন্তু বলে না। আল্লাহ কিন্তু মালিক, কিন্তু রেজিস্ট্রি অফিসে কিন্তু নিজের জমিটা কিন্তু রেজিস্ট্রি করতে সে বলে না। তো এদের মতো যারা কী বলবেন আপনি, যারা মুখে মনে রকম, এরা তো সম্পত্তিতে ব্যক্তিগত মালিকের মুক্ত নয়। তাহলে এরা তো আসলে তো আল্লাহতে বিশ্বাস করে না, এদের তো কোনো ইমান বলে কিছু নেই। আমার কথা বুঝে গেছে? এই হলে মাওলানা ভাষা নেই। ফলে এখন আপনি হুজুররা পালে মাওলানা ভাষাকে আবার নতুন করে ফাঁসি দিয়ে দিতে পারবেন, অসুবিধা নেই। আপনার যতই চাচামেচি করে লাভ হচ্ছে না, কারণ কথাটা তো সত্য। আপনি যদি সত্যিকার অর্থে মনে করেন যে সমস্ত বিশ্বের সৃষ্টি জগতের যিনি মালিক, যিনি সভরেন, তিনি আল্লাহ, তাহলে আপনি কী করে জমির মালিক না দাবি করেন? তাই যেতে পারেন না। এটার সমাধান কী? তোমার সমাধান তো খুব সহজ। জমির আপনি আমানতদার, আপনি অধিকারী, আপনি ব্যবহার করতে পারেন, মালিক হতে পারবেন। খুব সহজ সহজ ব্যাপার। আপনি জমির অধিকারী, আপনি মালিক হতে পারবেন। আচ্ছা, ভাষানের এই কথাটা এখন আমি এটা রাজনৈতিক, আপনারা যারা বামপন্থী আন্দোলন করেন তাদেরকে আমি এটা বুঝিয়ে বলি, আপনাদের কর্মসূচিতে কীভাবে এই কথাটা থাকতে পারে বা কেন কথাটা গুরুত্বপূর্ণ। আমি শিওর যে আজকে আপনারা যারা এখানে আসেন, আপনাদের বেতনের একটা বিরাট একটা অংশ আপনারা কাকে দেন? বাড়ি ভাড়া দেন, মানে 60% দেন তো, এরকমই দিয়ে দেন। যা এখন তার 60% বাড়িওয়ালাকে দিয়ে দিচ্ছে। বাড়িওয়ালা কি কোনো উৎপাদন করে, সামাজিক উৎপাদনে কোনো ভূমিকা রাখে? ও কি কারখানায় যায়? এই যে টাকাটা তাকে দিয়েছেন, সে কি কারখানায় গেছিল, কোনো উৎপাদন করছে? আপনার জীবনে কোনো কন্ট্রিবিউট করছে? করেনি। তাহলে আপনি কী করতেছেন?
আপনি টাকাটা তাকে দিচ্ছেন কেন? যেহেতু সে মালিক, তার একটা দলিল আছে, আর কোনো কারণ না, কিছু নেই। তার খালি দলিল আছে একটা কাগজ, সেই কাগজটা রক্ষা করে রাষ্ট্র। তার সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা রক্ষা করে রাষ্ট্র। তার হাতে একটা পর্চা আছে, দলিল আছে। এটার কারণে আপনি যদি 100 টাকা কামাই করেন, তার থেকে 60 টাকা সে নিয়ে চলে যাবে। মার্কস বলেছে যে এটা পুঁজিতান্ত্রিক বিকাশের বিরোধী। এবার খেয়াল করেন কথাটা, ইন্টারেস্টিং। যদি আপনি পুঁজিতান্ত্রিক বিকাশও চান, মার্কসবাদী বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশনটা কি? এটা ফিউডালিজম থেকে পুঁজিতান্ত্রিক বিকাশের দিকে যাবেন, যাতে আপনার অর্থনৈতিক বিকাশটা ত্বরান্বিত হয়। দ্রুত বেগে আপনি টেকনোলজি অর্জন করতে পারেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেন, আপনাকে একটা অত্যন্ত উচ্চশিক্ষিত শ্রেণী গড়ে তুলতে পারেন, আপনার টেকনোলজি কৃতকৌশলে উৎপাদন বাড়ে। ঠিক আছে? এটা করতে গেলে যদি আপনি শুধুমাত্র টাইটেল হোল্ডারদের, খালি জমির মালিক বলে যারা বসে থাকে, এদেরকে যদি সমাজের একটা বিরাট একটা সম্পদ দেন, শুধু তারা ভোগ করবে, তাদের সন্তানেরা বিদেশে থাকবে, ভোগ করে বাড়াবে, বড় বড় বাড়ি বানাবে, তাহলে এখানে ইভেন ডেভেলপমেন্টের দিক থেকেও, সমাজের উন্নতির দিক থেকে, কী বলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা। লেনিনও তাই। কিন্তু যদি আপনাদেরকে প্রত্যেকে এখন বলি, জমি জাতীয়করণটা সমাজতন্ত্র না, জমি জাতীয়করণটা বুর্জোয়া গণতান্ত্রিক কর্মসূচি। আমার এখানে বাইরে আছে, তারা বামপন্থী আন্দোলন করেন এবং আমি তাদের সঙ্গে সহমর্মিতা পোষণ করি। আমি নিশ্চিত যে তারা জমি জাতীয়করণের কথা বলবেন না। এটা আমাদের বামপন্থীর মধ্যে এটা পুরনো বিতর্ক, এটার সমাধান হয়নি। তার ভাষায় কিন্তু কথাটা খুব সহজ করে বলছে, জমি ব্যক্তিগত মালিকানা থাকতে পারবে, কিন্তু অধিকার আছে। 3টে জিনিস ইসলামে নিষিদ্ধ: জমি ভাড়া দেওয়া বা বাড়ি ভাড়া দেওয়া। খেয়াল করেন, বাড়ি ভাড়া দিলে এখান থেকে কোনো টাকা নিচ্ছেন, আপনি কোনো উৎপাদনে অংশগ্রহণ করেন নাই। 2 নম্বর, কী ভাড়া দিতে পারবেন না? 2 নম্বর যেটা আপনি ভাড়া দিতে পারবেন না, সেটা দেহ ভাড়া দিতে পারবেন। বাড়ি ভাড়া, দেহ ভাড়া ইসলাম নিষিদ্ধ। 3 নম্বর, এবার আপনার আলোচনা করেন তো 3 নম্বর কী নিষিদ্ধ হতে পারে? আপনাদের সকালে মুসলিম আন্দাজ করতেছে, কিছু হয়তো ভিন্ন ধর্মাবলম্বী আছে। তাহলে ইসলামী যে 3টার মধ্যে যে নিষিদ্ধ, 3 নম্বরটা কি বলতে পারবেন না? দেখছেন আপনার, কিন্তু কেউ কিন্তু ইসলাম নিয়ে আগ্রহী না, ভাষা নিয়ে কিন্তু আগ্রহী। টাকা, ভেরি গুড। তাহলে 3 নম্বরের টাকা ভাড়া দিতে পারবেন না, সুদ খেতে পারবেন না। আপনার টাকা দরকার আছে, টাকা নিয়ে ব্যবহার করেন না, সুদ খেতে পারবেন না। কারণ টাকা তো কিছু উৎপাদন করে না, টাকা তো কিছু উৎপাদন করে না, তো আমি সুদ খাবেন কেন? টাকার কি বাচ্চা হয়? টাকা তো বাচ্চা হয় না, তো টাকা দিয়ে আপনি আবার সুদ দেবেন কেন? তাহলে এই যে দেখুন, খুব সহজ জিনিস, এটাই তো কার্ল মার্ক্সের আমরা ক্যাপিটাল বইতে দেখছি, এটা নিয়েই তিনি আলোচনা করছেন বারবার। যে কী করে আপনার ব্যক্তিগত সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা পুঁজির রূপ পরিগ্রহণ করে। ফলে পুঁজিতান্ত্রিক বিরোধী লড়াইটা মাত্রই সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার বিরুদ্ধে আমরা দাঁড়াই। কারণ ব্যক্তিগত মালিকানা যখনই আমরা কমোডিফাই করি, কোনো জিনিসকে যখন পণ্যে রূপান্তরিত করি, তৎক্ষণাৎ সেটা আমাদের উপরে একটা দানবের মতো ভূমিকা পালন করে, মানুষ তার অধীনস্থ হয়ে পড়ে। ফলে খুব সহজে জনগণকে এটা বোঝানো খুব সহজ। এবং নতুন যদি কোনো পরিকল্পনা, সামাজিক পরিকল্পনার মধ্যে আমরা যাইও, তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে স্বভাবতই বাড়ি ভাড়া কমানো। ঢাকা শহরের যারা এত বড় গরিব, বৃহৎ একটা নিম্নবিত্ত শ্রেণী আছে, তাদের আর্থিক কষ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আছে বাড়ি ভাড়া দেওয়া। এটা তো একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি কি দেখেছেন কোনো বামপন্থী দল বাড়ি ভাড়া নিয়ে কাজ করছে? দেখেননি।